কতই বিনিসুতোর মালার সম্পর্ক হোক না কেন, তবু আমি তো মনে প্রাণে ওকে আমার যত না বন্ধু ভাবি, তার থেকে অনেক বেশি ভাবি উনি আমার স্বামী। সিঁথিতে না হয় নাই বা সিঁদুর ছোয়ানো হলো, হাতে না হয় নাই বা শাঁখা উঠল, না হয় সানাই বাজিয়ে বেনারসি আর ফুলের মালায় সেজে হাতে হাত রেখে বিয়ের মন্ত্র নাই বা উচ্চারণ করা হলো। দুটো হৃদয় কি আগেই তাদের আপন রঙে সাজেনি? দুটো মন কি নীরবে নেভৃতে বিবাহ মন্ত্র উচ্চারণ করেনি? বাকি সবটুকু তো বাইরের। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনলাম সর্বেন্দ্রকে চিকিৎসার জন্য বম্বে নিয়ে যেতে হবে, কিন্তু কিছুতেই বম্বে যাওয়ার দিন টিকিট কাটছিল না। অনেক বলতে হঠাৎ একদিন সে টিকিট কাটলো। কবে জানতে চাইলে বলল যে পরশু। আমি তো অবাক হয়ে গেলাম। আরো অবাক হলাম যখন জানলাম আমার টিকিট তো কাটেনি। শুনলাম ও চিকিৎসা করাতে ওর সঙ্গে যাবেন স্ত্রী। এই প্রথম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী, নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায়। ওষুধপথ্য নিয়মে থাকা কোনো কিছুই সর্বেন্দ্রর পক্ষে সহায় হলো না। অবশ্য নিয়মে যে তিনি খুব থাকছিলেন তাও নয়। অনিয়ম তার একটাই, মদ্যপান। চিৎকার চেঁচামেচি বকাঝকা কোনো কিছুতেই কিছু হয় না। খুব রাগারাগি করলে দুদিন একটু কম খান, তারপর আবার জেকে সেই। আর কথাও তো ঠিক, আমি তো আর সবসময় তাকে চোখে চোখে পাহারা দিয়ে রাখছি না। সে সুযোগ আর উপায় কোনোটাই আমার নেই। তবু দূরে থেকেও তিনি মদ খেলে আমি বুঝতে পারতাম, ফোনে ওর গলা শুনেই বুঝতে পারতাম। তখন তো সর্বেন্দ্রর নিজের ফোনও ছিল না। ওরা যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়ির বাড়িওয়ালার ফোনেই ফোন করে ওর সঙ্গে কথা বলতাম আমি। অবস্থা যখন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে তখন আমি জোর করলাম ওকে বম্বে যাওয়ার জন্য। আসলে এখানকার ডাক্তার বলেছিলেন ওর একটা অস্ত্রোপচার দরকার। ওই অপারেশন আমি কলকাতায় করাতে চাইনি। বম্বেতে একজন খুব নামী সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলো, আর ওকে তার কাছেই পাঠানোর সিদ্ধান্ত নিলাম। সর্বেন্দ্র কিছুতেই যেতে রাজি নন, আমিও নাছুর। আমি ওকে বললাম, তুমি কি ভাবছো আমি তোমাকে একা ছেড়ে দেব? কখনো না, আমি যাব তোমার সঙ্গে। এজন্য এখন আমি নতুন কোনো ছবি নিচ্ছি না। তুমি কি ভাবছো বলো তো আমাকে? আমার চিন্তা নেই, আমি পারবো তোমাকে ছেড়ে এতদিন থাকতে? সর্বেন্দ্র এসব প্রশ্নের কোনো উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। আমি ভাবতাম আমি আমার কাজের ক্ষতি করে ওর সঙ্গে যাব বলে উনি বোম্বে যেতে চাইছেন না। আমি বোম্বে যাওয়ার দিন ঠিক করলাম। ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত ফোনে কথা বলে যোগাযোগ রাখতে লাগলাম। তখন বেশ কিছু ছবির কাজ আসছিল, সেসব মাস দুয়েকের জন্য পিছিয়ে দিলাম। আমার অপারগতার কথা জানালাম তাদের। সর্বেন্দ্র তখনও কিছু বললেন না। এদিকে দিন এসে যাচ্ছে, উনি টিকিট কাটবেন না। একদিন আমি আর নিজেকে সামলাতে পারলাম না, খুব রাগ করলাম ওর উপর। বললাম, স্পষ্ট করে বলো তুমি কি চাইছো। আমি এতদূর এগিয়েছি যখন, আর এখনো তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে? আমার কথার কি কোনো দাম নেই? ডাক্তারবাবুর সঙ্গে নিয়ম করে কথা বলছি, ফোনে যোগাযোগ রাখছি, তাকে তুমি যাবে না বলে? সর্বেন্দ্র অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, বেশ, আজই টিকিট কাটবো। ওর মুখ দেখে কষ্টে বুক ভেঙে যাচ্ছিল আমার। ওকে দেখে মনে হচ্ছিল যেন সাংঘাতিক কোনো কষ্ট চেপে রেখেছেন উনি। ইদানিং আর পেটে ব্যথা করলেও বলতে চাইতেন না আমাকে। বললেই তো আমি অশান্তি করব। কেন মদ খাও, কেন তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে অপারেশনটা করিয়ে নিচ্ছ না? তাই ইদানিং উনি সব সময় সুস্থ থাকার ভান করতেন। অথচ আমি ওকে দেখেই বুঝতে পারতাম প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছে ওর অবস্থা। যতক্ষণ আমার কাছে থাকতেন ততক্ষণ আমি ওষুধ খেলেন কিনা, খাবার খেলেন কিনা এসব নিয়ে টিকটিক করতাম। কিন্তু আমার কাছে তো 24 ঘন্টা থাকতে পারতেন না উনি। ওরও তো সংসার, বউ বাচ্চা আছে। যতক্ষণ আমার চোখের আড়ালে থাকতেন ততক্ষণ মেনে নিতাম। আমি যেমন ওর জন্য ভাবি, তেমন ওর পরিবারও নিশ্চয়ই ওর জন্য ভাবেন, ওর খেয়াল রাখেন, এই ভেবেই নিজেকে শান্ত করতাম আমি। সর্বেন্দ্র সেদিন রাতে এসে বললেন টিকিট কাটা হয়ে গিয়েছে। আমি তো আনন্দে আত্মহারা। শুধু যে সর্বেন্দ্র চিকিৎসা হবে সেজন্যই অত আনন্দ হয়েছিল তা নয়। চিকিৎসা ছিল সব থেকে জরুরি, একথা সত্যি, কিন্তু আরো একটা সত্যি ছিল,
তা হলো অনেকদিন পর আমরা দুজনে একসঙ্গে থাকবো। অপারেশনের পর চোখ খুলে উনি প্রথম আমাকে দেখতে পাবেন। আমিও সর্বেন্দ্রের জন্য একটা দায়িত্ব পালন করার সুযোগ পাবো। এত পেয়েছি মানুষটার কাছ থেকে, আর ওর জন্য ওর বিপদের সময় যদি এইটুকু করতে না পারি, তাহলে নিজের কাছে কি কৈফিয়ত দেব? যতই বিনিসুতোর মালার সম্পর্ক হোক না কেন, তবু আমি তো মনে প্রাণে ওকে আমার যত না বন্ধু ভাবি, তার থেকে অনেক বেশি ভাবি উনি আমার স্বামী। সিঁথিতে না হয় নাই বা সিঁদুর ছোঁয়ানো হলো, হাতে না হয় নাই বা শাঁখা উঠল, না হয় সানাই বাজিয়ে বেনারসি আর ফুলের মালায় সেজে হাতে হাত রেখে বিয়ের মন্ত্র নাই বা উচ্চারণ করা হলো। দুটো হৃদয় কি আগেই তাদের আপন রঙে সাজেনি? দুটো মন কি নীরবে নেভৃতে বিবাহ মন্ত্র উচ্চারণ করেনি? বাকি সবটুকু তো বাইরের। আমি জানতে চাইলাম কবেকার টিকিট, কবে যাওয়া, সেই বুঝে আমায় সুটকেস গোছাতে হবে, বাড়ির ব্যবস্থা করতে হবে, আরো কত দায়িত্ব সংসারে আমার। সংসারী না হয়েও আমি এক ঘোর সংসারী মানুষ। সব বিলি ব্যবস্থা করে তবে তো আমি যাব। মাসখানেকের ওপর বাইরে থাকা কম দিনের তো ব্যাপার না। সর্বেন্দ্র বললেন, পরশুদিনই যাই তাহলে? যত তাড়াতাড়ি সব মেটে ততই ভালো। আমি তো যেতেই চাইছিলাম না, তুমি এত জোর করলে, অশান্তি করছিলে রোজ, তাই যেতে হচ্ছে। বোঝো, এ মানুষকে নিয়ে আমি কি করি? এর কি কোনোদিন সংসারী বুদ্ধি হবে না? পরশুদিন যাওয়া, এই একটা দিনের মধ্যে সুটকেস গোছানো, সব বিলি ব্যবস্থা করা, এও কি সম্ভব? বললাম ওকে সে কথা। উনি বললেন, একটু কুণ্ঠিত হয়েই বললেন, আমি তোমার টিকিট কাটিনি সাবু। আমি একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেলাম। এত অপ্রস্তুত জীবনে খুব কম হয়েছি। উনি কি আমার সঙ্গে তামাশা করছেন নাকি? কি ভেবেছেন কি উনি? আমি ওকে এই রোগা শরীরে একা যেতে দেব? উনি কথাটা বললেন কি করে তাই বুঝে উঠতে পারলাম না। 1 মাসের ওপর আমাকে কলকাতার বাইরে নিয়ে গেলে এখানে খুব অসুবিধে হবে, একথা ঠিক। কাজের ক্ষেত্রেও ক্ষতি হয়ে যাবে, কিন্তু তাই বলে এতদিন ধরে এত কথা হওয়ার পরও টিকিট কাটবেন না আমার? আমার কাছে ওর সুস্থ শরীরের থেকে গুরুত্বপূর্ণ আর যে কিছুই নেই, তা কি উনি বোঝেন না? আমি স্খলিত গলায় বললাম, কি বলছো তুমি? সত্যি বলছো না ঠাট্টা করছো আমার সঙ্গে? সর্বেন্দ্র বললেন, আমার সঙ্গে বম্বে তোমার যাওয়া ঠিক হবে না। যে মানুষটা কোনোদিনও এসব গুরুত্ব দিতেন না, আজ তিনি তার জীবনের এমন সংকটের সময়ে এই কথাটা বলতে পারলেন। আর সব যা হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে তাহলে? আমার মুখে নানা প্রশ্ন চিহ্ন, কথা বন্ধ হয়ে গিয়েছে আমার, 2 চোখ ভরে জল আসছে। সর্বেন্দ্র বললেন, এই জন্যই তো যেতে চাইনি, এই জন্যই তো এতদিন টিকিট কাটিনি। কান্না টান্না ভুলে রুখে উঠলাম এবার আমি। কি ভাবছো কি তুমি? তুমি যা ঠিক করবে তাই হবে। আমার কথার কোনো দাম নেই। এই শরীরের অবস্থায় একা যাবে? একা যেতে দেব তোমাকে আমি? সর্বেন্দ্র আরো কুণ্ঠিত ভাবে বললেন, একা তো যাচ্ছি না। আমি অবাক। অবাক হওয়ার পালা যে আমার অনেক বাকি, তা তখনও বুঝিনি। বললাম, একা যাচ্ছি না মানে? কে যাচ্ছে কে তোমার সঙ্গে? উনি মাথা নিচু করে বললেন, বউকে নিয়ে যাচ্ছি। এক লহমায় আমার পৃথিবী যেন টুকরো টুকরো হয়ে গেল। প্রবল ভূমিকম্পে আমি যেন কোন অতলে ঢুকে যেতে লাগলাম। আমার মনের ভিতর সেই মুহূর্তে যে উথাল পাথাল ঝড় উঠেছিল, তা পৃথিবীতে হওয়া যে কোনো ঝড়ের থেকে যে বেশি, এ কথা হলপ করে বলতে পারি। আমি যেন নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারিনি। সর্বেন্দ্র যা বলছেন তা সত্যি সত্যি ঘটবে। ঘটল কিন্তু তাই। নির্দিষ্ট দিনে সর্বেন্দ্র তার স্ত্রীকে নিয়ে বম্বে চলে গেলেন। আমি একা পড়ে রইলাম কলকাতায়। কলকাতা শহরটা শূন্য, নিষ্প্রদীপ হয়ে উঠল, যেন একটা মৃত শহর। একটা লোকও থাকে না এই শহরে আর। মনের ভেতরটা আধার হয়ে গেল, ঘন কালো অন্ধকারে ঢেকে গেল সবকিছু। সেদিন কি যে অভিমান হয়েছিল বলতে পারি না, কিন্তু পরে যখন আরো বয়স বেড়েছে, সর্বেন্দ্রকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তার সবটা বিচার করেছি, তখন বুঝতে পেরেছি সম্পর্কহীন সম্পর্কের জটিলতা বাড়াতে চাননি উনি। আমার সঙ্গে ওর কোনো আইনের সম্পর্ক নেই, অথচ একটা ক্রিটিক্যাল অপারেশন করাতে যাচ্ছেন উনি। যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে তো কেউ আমাকে রেয়াত করবে না। তাই এক্ষেত্রে উনি নিজের স্ত্রীকে নিয়ে যাওয়াই বোধহয় সাব্যস্ত করেছিলেন। সর্বেন্দ্র এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের কাজের সপক্ষে কোনো কৈফিয়ত দিতেন না কোনোদিন। আমাকে নিজের মুখে এই ব্যাখ্যা দেননি। উনি এমনই, ধরে নিতেন উল্টো দিকে থাকা মানুষটা ওকে বুঝবে। ওকে যদি কেউ সত্যিই চিনে থাকে, তাহলে উনি কোন পরিস্থিতিতে কি করতে পারেন তা সেই মানুষটার জানার কথা।
হ্যাঁ সর্বেন্দ্র, স্বীকার করছি, সেদিন সেই মুহূর্তে তোমার মনে কি ছিল তা আমি বুঝিনি, কিন্তু দিনে দিনে আমি বুঝতে পেরেছি সেদিন তুমি আমার ভালোর জন্যই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে। তবে ভয়ঙ্কর অহংকারী ছিলে তো তুমি, তাই মান খুইয়ে শেষ পর্যন্ত আমাকে মুখ ফুটে বলতে পারোনি। সাবু, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। অভিমান হতো, আমাকে দেখেও বলনি তুমি, শুধু ধরে নিয়েছিলে একদিন আমি বুঝবই। তুমি কেন এমন একটা কাজ করলে সর্বেন্দ্র? তুমি ঠিক সর্বেন্দ্র, আমি সত্যিই বুঝেছি কেন তুমি এমন একটা কাজ করেছো, আর সেই জন্যই তো মানুষ হিসেবে আজও তোমাকে আমি আমার জীবনে দেখা সবচেয়ে সেরা মানুষের জায়গায় রেখে দিয়েছি। এরকম অজানা আরো অনেক কথা আপনাদের বলবো, শুনতে থাকুন প্রতি সোমবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজে। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।